সরকার বেতন বাড়ানোর ঘোষণা দিল সচিবালয়ে, আর তার প্রভাবে বাসের ভাড়া বেড়ে গেল আপনার বাড়ির সামনের রাস্তায়। এটা কি কোনো জাদু, নাকি পরিবহন সিন্ডিকেটের কারসাজি? কেন পে স্কেল আসার সাথে সাথেই ট্রান্সপোর্ট সেক্টর নড়ে চড়ে বসে? বেতন বাড়ার আনন্দের চেয়ে কি যাতায়াতের খরচ বেড়ে যাওয়ার আতঙ্কই এখন বড়? ২০২৬ সালের এই কঠিন পরিস্থিতিতে পরিবহন ভাড়া নিয়ে কি হতে যাচ্ছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের অর্থনীতির একটি অলিখিত নিয়ম হল, যখনই মানুষের পকেটে টাকা আসার কোনো উৎস তৈরি হয়, বাজারের প্রতিটি সেবা খাত সেই টাকার ভাগ বসাতে মরিয়া হয়ে ওঠে। নতুন পে স্কেল কার্যকর হওয়া মানেই দেশের একটি বড় জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা বৃদ্ধি, কিন্তু সাধারণ মানুষের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হল যাতায়াত। আজ আমরা বৈজ্ঞানিকভাবে একটি বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করব, নতুন পে স্কেল আসলে পরিবহন ভাড়ায় কতটা প্রভাব ফেলে। আমরা এখন ২০২৬ সালে দাঁড়িয়ে। বর্তমানে জ্বালানি তেলের বিশ্ববাজার এবং স্থানীয় মুদ্রাস্ফীতির কারণে যাতায়াত খরচ এমনিতেই সাধারণ মানুষের জন্য একটি বোঝা। এই পরিস্থিতিতে যখন পে স্কেল কার্যকর হয়, তখন পরিবহন মালিক ও শ্রমিকরা মনে করেন এখন ভাড়া বাড়ানোর একটি যৌক্তিক সময় এসেছে। তাদের প্রধান যুক্তি থাকে যে জীবনযাত্রার মান ও খরচ যেহেতু বেড়েছে, তাই পরিবহন সেবার মূল্য না বাড়ালে তারা টিকে থাকতে পারবে না। পে স্কেল এলে বাজারে জিনিসের দাম বাড়ে, যাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। পরিবহন খাতের সাথে জড়িত শ্রমিকদের জীবনযাত্রার খরচও এর ফলে বেড়ে যায়। ২০২৬ সালের এই বাজার পরিস্থিতিতে একজন বাস চালক বা হেলপার যখন দেখেন তার মাসিক বাজার খরচ বেড়ে গেছে, তখন তারা মালিকের কাছে বেতন বৃদ্ধির দাবি তোলেন। মালিকরা তখন এই বাড়তি বেতনের টাকা তোলার জন্য সরাসরি যাত্রীদের পকেটে হাত দেন এবং ভাড়া বাড়ানোর দাবি জানান। আমাদের পরিবহন খাত অনেকাংশেই শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। পে স্কেল তাদের জন্য একটি অজুহাত মাত্র। অনেক সময় দেখা যায় সরকার ভাড়া নির্ধারণ করার আগেই স্থানীয় রুটের বাসগুলো ৫ থেকে ১০ টাকা বাড়িয়ে দেয়। ২০২৬ সালে প্রযুক্তির ব্যবহার বাড়লেও পরিবহন খাতের এই বিশৃঙ্খলা এখনও একটি বড় সমস্যা। যখন বেতন বাড়ে, তখন সিন্ডিকেটগুলো প্রচার করে যে মানুষের হাতে এখন অনেক টাকা, তাই সামান্য ভাড়া বাড়লে কারোরই সমস্যা হওয়ার কথা নয়। কেবল বাস বা ট্রেন নয়, পে স্কেলের প্রভাব পড়ে রিক্সা, সিএনজি এবং ইজি বাইকের ভাড়ার উপরও। ২০২৬ সালের শহরগুলোতে রিক্সা ভাড়া এমনিতেই অনিয়ন্ত্রিত। একজন রিক্সা চালক যখন শোনেন পে স্কেল হয়েছে, তিনি তখন ক্রেতার পোশাক বা ধরন দেখে ভাড়া বাড়ান। এই মনস্তাত্ত্বিক মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাসিক বাজারের উপর বড় ধরনের প্রভাব ফেলে। পরিবহন ভাড়া বাড়া মানে কেবল মানুষের যাতায়াত খরচ বাড়া নয়, এর মানে হলো পণ্য পরিবহন খরচও বাড়া। যখন ট্রাক বা লরির ভাড়া বাড়ে, তখন আপনার খাবার টেবিলের সবজির দামও বেড়ে যায়। ২০২৬ সালে আমরা দেখছি যে লজিস্টিক্স খরচ ৫% বাড়লে খুচরা বাজারে পণ্যের দাম ১০% পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। পে স্কেল এই পুরো চক্রটিকে আরও গতিশীল করে তোলে। বিআরটিএ বা যাতায়াত নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো পে স্কেল পরবর্তী সময়ে ভাড়ার তালিকা হালনাগাদ করার চেষ্টা করে ঠিকই, কিন্তু মাঠ পর্যায়ে তার প্রয়োগ দেখা যায় খুব কম। ২০২৬ সালে অনেক রুটে এই টিকিটিং চালু হলেও ভাড়ার অরাজকতা থামানো যাচ্ছে না। ফলে সরকারি কর্মচারীদের যে ইনক্রিমেন্ট হয়, তার একটি বড় অংশই প্রতিদিনের যাতায়াত খরচে হারিয়ে যায়। পরিশেষে পে স্কেল এলে পরিবহন ভাড়া বাড়ার সম্ভাবনা কেবল একটি সংখ্যা নয়, এটি একটি তিক্ত বাস্তবতা। তবে এটি ঠেকাতে প্রয়োজন সরকারের কঠোর তদারকি এবং জনগণের সচেতনতা। যদি পে স্কেলের সুফল কেবল পরিবহন মালিকদের পকেটে যায়, তবে এই বেতন বৃদ্ধির কোনো সার্থকতা থাকবে না।